এত উপস্থিতি খারাপ যে মাহিন সরকার একজন সমন্বয়ক তিনি লিখেছেন, তিনি হেঁটে যাচ্ছেন খুবই দৃষ্টিকটু, তার পেছনে 4-5 জন আছে, বলছে যে একদিন ইনশাল্লাহ এই মিছিল 1 থেকে 1.5 লাখ লোকের হবে, আমরা একলা আছি, সমস্যা নেই। আমি তাদের এই স্প্রিয়াকে স্যালুট করি এবং আমি তাদের মনে করি যে না, এটা তারা ঠিক আছে। কেন সংঘাত? আজকে যেই উদ্দেশ্যে তারা নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে সেটি হলো ঢাকা সিটি কর্পোরেশনের যে মেয়র, দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার পুত্র ইশরাক হোসেনের যে জয়, আদালত যে রায়টা দিয়েছে, আপনারা জানেন আদালত যদি কোনো রায় দেয়। প্রিয় দর্শক, টানা কয়েকদিন আন্দোলনের পর বিএনপি পন্থী মেয়র ইশরাকের আদালত থেকে কি রায় আসলো, তিনি কি তার শপথ গ্রহণ করতে পারবেন কিনা, এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে কারা হবেন বিরোধী পার্টি এবং কারা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং নতুন যে ছাত্ররা দলটি গঠন করেছে সেই দলের অবস্থান বর্তমানে কোথায় রয়েছে, চলুন এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন শাহেদ আলম। আমরা তার আলোচনাটি শুনব। ছাত্রদের বহুল আলোচিত দল, আমি বলছি না বহুল জনসমর্থিত দল, কিন্তু বহুল আলোচিত দল, তারা কি সরাসরি বিএনপির সাথে সংঘাতে লিপ্ত হওয়ার মনোবাসনা তৈরি হয়েছে কিনা তাদের, এবং সেটা যদি হয়ে থাকে তাহলে তারা কি সংঘাতের পথটাই বেছে নিল কিনা, সেটি নানানভাবে আলোচিত হচ্ছে। কেন আলোচিত হচ্ছে? আমি যখন আলোচনা করছি সেদিন বাংলাদেশের আমার দেশ একটি শিরোনাম করেছে এনসিপিতে টানা পড়েন। এখন ভিতরে কি লেখা আছে আমি আর পড়িনি, কিন্তু আমি সেটা নিয়েই আলোচনাটা করব, আমার ভাবনাটা সম্প্রসারণ করব। কিন্তু এনসিপিকে নিয়ে এই আলোচনা আমার দেশ হেডিং করেছে আজকে যখন, তখন আমার দেশ পরিচালিত হয়, আমার দেশের সাংবাদিক সম্পাদক, তাদের তাত্ত্বিক গুরু যে ইউটিউবার, আমি নাম বলছি না, এনসিপি ভাঙছে কিনা সেই প্রশ্ন তুলেছেন আরো 2-3 দিন আগে। তো বোঝা যাচ্ছে যে এনসিপি কে নিয়ে মানুষের আগ্রহ আছে, এই জন্য বলছি বহুল আলোচিত, বহুল জনসমর্থিত যে নয়, সেটি প্রমাণ তারা আজকে সংঘাত শুরু করার প্রথম দিন তারা দিয়েছে নির্বাচন কমিশনের সামনে। নির্বাচন কমিশন পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে তারা একটি মানববন্ধন কর্মসূচি পালন করেছে, যেখানে আমি সর্বশেষ যখন আলোচনা করছি তখনও শখানেক লোক হবে বলে মনে হয় না, হয়তো শখানেক লোক হবে, অথচ এই দলটির নেতারা হাসনাত কিংবা অন্যান্যরা যখন ফেসবুকে পোস্ট দিয়েছেন সেটা শেয়ার হয়েছে অন্তত কয়েক হাজার, লাইক পড়েছে অন্তত 50-60 থেকে 1 লক্ষ 1.5 লক্ষাধিক করে। তো বাস্তবতা হলো অনলাইনের লাইক শেয়ার আর মাঠের উপস্থিতি, এইটা তো নতুন করে বলার কিছু নাই। অনলাইনের ভোট এবং মাঠের ভোটও যে আলাদা সেটি প্রমাণ করার জন্য এই ছোট্ট 2-1টা উদাহরণই যথেষ্ট। এত উপস্থিতি খারাপ যে মাহিন সরকার একজন সমন্বয়ক তিনি লিখেছেন, তিনি হেঁটে যাচ্ছেন খুবই দৃষ্টিকটু, তার পেছনে 4-5 জন আছে, বলছে যে একদিন ইনশাল্লাহ এই মিছিল 1 থেকে 1.5 লাখ লোকের হবে, আমরা একলা আছি, সমস্যা নেই। আমি তাদের এই স্প্রিয়াকে স্যালুট করি এবং আমি তাদের মনে করি যে না, এটা তারা ঠিক আছে। কেননা তারা যখন শুরু করেছিল 7-8 জন মিলে শেখ হাসিনার কোটার বিরোধী আন্দোলন, শুরুতে তাদের কাউকেই তারা পায়নি, স্যান্ডেল গায়ে দিয়ে পায়ে হেঁটে তারা লাইব্রেরির সামনে মিছিল টিছিল করতো, এগুলো আমাদের চোখে ভাসছে। কিন্তু পরে তো দেখলাম যে তাদের যৌক্তিক আন্দোলনটা বাধার মুখে পড়ার প্রেক্ষিতে, ছাত্রলীগের হামলার প্রেক্ষিতে তারা কিভাবে সেই সময় সকল রাজনৈতিক দলের মন অর্জন করলো, বিএনপি, জামাত সবাই তাদের পাশে এসে দাঁড়ালো এবং একটা মহিরু হয়ে দাঁড়ালো, ঢাকাবাসীর সবাই রাস্তায় নেমে আসলো, যার প্রেক্ষিতে 36 জুলাই। সেই 36 জুলাইয়ের পরে, অব্যাহত পরে এই যে ছেলে মেয়েগুলো আছে, এদের রাজনৈতিক পরিণতি কি? এরা কি বিপ্লবী হিসেবে থাকবে না নিয়মতান্ত্রিক রাজনীতি করবে? সেটি নিয়ে দীর্ঘ আলোচনা জল্প কলানোর মধ্যে দিয়ে আমি, আমার মনে আছে অনেকবার আলোচনা করেছিলাম যে রাজনীতি করলে ভালো, রাজনীতি করাটাই তাদের নিয়তি। তো এখন সেই রাজনীতি তারা করতে গিয়ে তারা, আমি যে বললাম যে বিএনপির সাথে সংঘাত, কেন সংঘাত? আজকে যেই উদ্দেশ্যে তারা নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে সেটি হলো ঢাকা সিটি কর্পোরেশনের যে মেয়র, দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার পুত্র ইশরাক হোসেনের যে জয়, আদালত যে রায়টা দিয়েছে, আপনারা জানেন আদালত যদি কোনো রায় দেয় নির্বাচন কমিশনের একটা সময়সীমা থাকে, এই সময়সীমার মধ্যে তারা গেজেট প্রদান করতে বাধ্য, নতুবা তারা আদালত অবমাননার ধারায় পড়ে যাবে। তো গেজেট করার আগ দিয়ে তারা নির্বাচন কমিশন থেকে সরকারের কাছে একাধিকবার জানতে চাওয়া হয়েছে যে আদালত তো রায় দিল যে শেখ হাসিনার আমলে যে নির্বাচন হয়েছে, যেই নির্বাচনে জনতার মেয়র খ্যাত হয়েছিলেন ইশরাক, যে বিপুল ভোট এবং বিপুল জনসমর্থন মাঠে তার ছিল, কিন্তু ভোটে দেখা গেল যে তাকে হারিয়ে দেওয়া হয়েছে। কাকে জিতিয়ে দেওয়া হয়েছে? তাপসকে।
ফজলেনুর তাপসকে, শেখ হাসিনার আত্মীয়। তো শেখ হাসিনার আত্মীয়কে জিতিয়ে দেওয়া হয়েছিল অনিয়ম করে, এই অভিযোগে ইশরাক নির্বাচন অবৈধ না। ইশরাকের অভিযোগ ছিল যে নির্বাচনে আমার জয়টাকে ছিনিয়ে নেওয়া হয়েছে, সেটা আপিল করেছিলেন। সেই আপিলের রায়ে নির্বাচন কমিশন দেখছে যে প্রমাণ পেয়েছে যে তার জয় ছিনিয়ে নিয়েছে, সুতরাং তাকে জয়ী ঘোষণা করেছে। ঠিক একইভাবে চট্টগ্রামে যিনি মেয়র আছেন বিএনপি সমর্থিত, তাকেও তার জয়টা ছিনিয়ে নেওয়া হয়েছিল। আদালত তাকে জয়ী ঘোষণা করে রায় দিয়েছে, তিনি মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। এবং আরো বেশ কয়েক ছোটখাটো জায়গায় জামাতের কর্মী সমর্থক কিংবা জামাত সমর্থিত পৌরসভার মেয়ররা এভাবে আদালতের রায়ে তাদের মেয়র পদ ফিরে পেয়েছেন। কিন্তু সমস্যা হচ্ছে ইশরাকের, কেননা ইশরাক ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে একটি জায়গার মেয়র পদ দখল নিতে চান, তাকে দখলে দিচ্ছে না স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, এবং সরকারের আইনমন্ত্রী আসিফ নজরুলের দিকে অভিযোগের তীর আছে যে তারা গড়িমসি করেই নির্বাচন কমিশনের যে আপিলের করার জন্য তারা যে নির্বাচন কমিশন তাদের কাছে গিয়েছিল, তারা কোনো জবাব দেয়নি। এখন নির্বাচন কমিশন যখন গেজেট প্রকাশ করে ফেলেছে, তখন সম্ভবত এই আইনত মেয়র ইশরাক, কিন্তু মেয়র শপথ নিতে বাধা দিচ্ছে আসিফ মাহমুদের সরকার, আসিফ মাহমুদ এবং সভাপতি আসিফ মাহমুদের দল এনসিপি সহকর্মী নাহিদ ইসলাম হাসনাত সার্জিস। তারা এখন বলছে যে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করেছে। কি নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করেছে? যে আদালত যে রায় দিয়েছে সেই রায়ের বিরুদ্ধে কেন নির্বাচন কমিশন আপিল করেনি। এখন কথা হচ্ছে যে নির্বাচন কমিশন আদালতের রায় পালন করেছে, নির্বাচন কমিশনকে আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করতে হলে বলতে হবে যে না, তোমরা ভুল, মেয়র তাপস জনগণের ভোটেই নির্বাচিত ছিল, মেয়র তাপসই নির্বাচিত মেয়র। তো সেইটা নির্বাচন কমিশন করবে কিনা, না আদালত যে রায় দিয়েছে, এই সরকারের আমলেই গঠিত বিচার বিভাগ, এই সরকারের আমলেই গঠিত আদালত, তারা রায় দিয়েছে যে ইশরাকের পক্ষে। এখন এটা হয়ে গেছে সাক্ষের করার, এটা গিলবে না হজম করবে বুঝতে পারছে না এনসিপি এবং উপদেষ্টা আসিফ মাহমুদ আর তার সাঙ্গপাঙ্গরা। কেননা গিললে সমস্যা। ঢাকা দক্ষিণের মতো এত বড় একটা জায়গার নিয়ন্ত্রণ বিএনপি আনুষ্ঠানিকভাবে পেয়ে যাওয়া মানে আগামী দিনের যেসব আন্দোলন সংগ্রাম আছে, ভোটের দাবিতে কর্মসূচি আছে, সেগুলোকে তারা সুচারুরূপে পালন করতে পারবে। সেটা হলো যে একটা ভয় আসিফ মাহমুদের। আরেকটা ভয় হলো যে ঢাকার এই যদি নিয়ন্ত্রণ যদি তার হাতে না থাকে, তাহলে স্থানীয় সরকার হিসেবে সে যেসব কাজকর্ম করছে এগুলা জবাবদিহিতা বের হয়ে যাবে, কাগজপত্র বের হবে, যেটা এখন তার বন্ধু কথিত হিজবুত তাহরীরের অভিযোগে অভিযুক্ত এজাজ উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে তার সব কর্মকাণ্ড পালন করছেন। তো এই হিসাব অন্য হিসাব। আমি বলছি যে দ্বন্দ্বটা কোথায়? নির্বাচন কমিশনকে এখন শত্রু বানিয়ে যে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে এবং স্থানীয় সরকার নির্বাচন করতে হবে আগে, এই দাবিতে তারা যে জনমত গঠনের চেষ্টা করছে এবং তাতে শতখানেক লোক হয়েছে, আগেই বললাম। এখন এই শক্তি দিয়ে তারা বিএনপির সাথে সংঘাতে যাবে, আমি ছোট করে দেখছি না, হয়তো যে গেলে লাভবানও তারা হতে পারে, কিন্তু বিএনপির সাথে সংঘাতটাই তাদের নিয়তি ছিল না অন্য কোনো ভাবে তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ডটা পালন করতে পারত, সেইটা এখনকার আলোচনা। দেখুন, নতুন দল আমাদের যে হেডলাইন করেছে টানাপোড়েন, 10 মাসও হয়নি, টানাপোড়েন তো থাকবেই। আমি স্মরণ করি 5 আগস্টের অল্প কিছুদিন পরেই আমি আলোচনা করেছিলাম রাজনীতি এবং রাজনৈতিক দল গঠনই ছাত্রদের নিয়তি। খুব খুশি হয়েছিলাম আমি যে তারা বিপ্লবের রাস্তা ছেড়ে গণতন্ত্রের চর্চায় মনোযোগী হয়েছে। কেননা ওই সময় একটা বিপ্লবী সরকার তারা নানান ফতোয়া তুলছিল, তারা তখনও রাজনৈতিক দল গঠন করেনি। তখন মনে হচ্ছিল যে এরা আবার বিপ্লবী একটা অভ্যুত্থান হয়েছে, এর মধ্য দিয়ে বিপ্লবী সরকারের ঘটনা তো আমরা জানি, পৃথিবীর কোন দেশে নট এ সিঙ্গেল কান্ট্রি বিপ্লবী সরকার যেখানে হয়েছে সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি, সেখানে পাল্টা ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে, যে আগের মতবাদ সব উল্টায় আমার মতবাদটাই চলবে, গণতন্ত্র থাকে না। এবং বিপ্লব হলে কি হবে, একেবারে সব আমার মুক্তিযুদ্ধের ইতিহাস সবকিছু ধুয়ে মুছে চলে যাবে। তো সেখানে বিএনপির প্রতিষ্ঠাতা যিনি জিয়াউর রহমান, তিনি তো মুক্তিযুদ্ধের সর্বদা একজন সামনের সারির নেতা, বীরোত্তম, এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা, সেটা তাদের বড় দলের রাজনীতি, তারা কেন এটা মেনে নিবে? বিএনপি তো জুলাইয়ের একদম সামনের সারির যোদ্ধা, সবচেয়ে বড় নিয়ামক শক্তি, তারা কেন এই অভ্যুত্থানের ক্রেডিট বিপ্লবের নামে ছাত্রদের দিয়ে দিবে? হয় নাই সেটা।
তো এই জন্য আমি বলছি যে তারা বিপ্লবের রাস্তা ছেড়ে গণতন্ত্রের চর্চায় মনোযোগী হয়েছিল সেই সময় যখন নতুন দলটা গঠন করেছিল। আমি খুশি হয়েছিলাম। এখন আওয়ামী লীগ যেহেতু দৃশ্যপটে নেই, সেহেতু বিএনপি সরকার গঠন করেও বাইরে একঝাঁক তরুণ নেতৃত্ব বিএনপি সরকারকে সমালোচনা করছে। একবার ভাবুন, কল্পনা করুন, চিন্তা করুন যে আওয়ামী লীগ যেহেতু নেই, একঝাঁক তরুণ বিএনপি নেতৃত্বের সমালোচনা করছে, তাদেরকে চাপে রেখেছে, সংসদে বিরোধী দলের আসন অলঙ্কৃত করেছে এবং তারা অল্প সিটে হলেও, এমন না যে নির্বাচন করলে বিএনপির সাথে তারা 100-200 সিটে জয়ী হবে কিংবা 50 সিটে জয়ী হবে, হয়তো 30 সিটেও যদি তারা জয়ী হয়, তবুও যদি তারা প্রধান বিরোধী দল হয়, সেটা সংসদের কত সুন্দর একটা দৃশ্য হতে পারত, তাই না? বিএনপিও জামায়াতকে মোকাবেলার চেয়ে ছাত্রদের মধ্যপান্তার আরেকটি দলকে সম্মানজনক প্রতিপক্ষ হিসেবে বেছে নেবে, সেটাই হতে পারত সুখকর রাজনীতি। এই স্বপ্ন আমি দেখেছিলাম। কেননা জামায়াত যদি প্রধান বিরোধী দল হয়, তার রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পথ সুগম হবে 10 বছর পরে হলেও। প্রধান বিরোধী দল হওয়ার অর্থই হলো সরকারি দলের রাস্তা সুপ্রশস্ত হওয়া, যেটা আমি অন্তত চাইনি। সে কারণে আমি এই দলটির নেতা নেত্রীদের সমালোচনা করা থেকে দীর্ঘদিন বিরতি থেকেছি। আপন চোখে দেখেছি, এনসিপির কথা বলছি, এদেরকে আমি সমালোচনা করিনি, আপন চোখে দেখেছি। অন্যরা যখন দেদারছে, উপদেষ্টাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ আনছে, নারী কেলেঙ্কারির অভিযোগ আছে, চাঁদাবাজির অভিযোগ আনছে, আমার ফেসবুক পেজ, আমার ভিডিওর আলোচনা স্ক্রল করে দেখবেন, আমি এসবের ধারে কাছে যাইনি। কেননা আমি এদেরকে সমালোচনা থেকে বিরত থেকেছি এবং আপন চোখে দেখেছি। কেন দেখেছি? দেখেছি এই কারণে যে আমরা যদি আওয়ামীবিহীন রাজনীতি কল্পনা করতে চাই, গণতন্ত্রে আমার বিরোধী পক্ষ লাগবে। তো কে আমার গণতন্ত্রের বিরোধী পক্ষ? এখন ধরুন বিএনপি সরকার গঠন করলো, তাদের নিজস্ব সংস্কার প্রস্তাব অনুযায়ী তারা 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ থাকবে না। তো বিএনপি তো 2 টার্মের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। তৃতীয়বার যখন নির্বাচন হবে, তখন এই ক্ষমতা, দেশের ক্ষমতা কার হাতে যাক বলে আপনি চান? আওয়ামী লীগের হাতে যাক, নাকি জামায়াতের হাতে যাক, নাকি 24-এর অর্জনে যারা অগ্রনায়ক এই ছেলে মেয়েদের হাতে দেশের ক্ষমতা যাক? কোনটা আপনার চাওয়া? এখন যদি জামায়াত এবং আওয়ামী লীগের হাতে ক্ষমতা, মানে আওয়ামী লীগের হাতে ক্ষমতা দেখতে চান, যারা চান তাদের সাথে আমার হিসাব মিলবে না। আমি চেয়েছি 10 বছর পরে ক্ষমতা যাক এনসিপির হাতে। এই 10 বছর তারা মাঠে ঘাটে চষে বেড়াক, মাটি মানুষের সাথে তাদের পরিচিতি বাড়াক, যেটা তাদের নেই। কেননা তারা ঢাকা কেন্দ্রিক একটি দল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ডাকলে শিবির সহ কিছু মানুষ জড় হয়, কিন্তু ঢাকা শহরে মানুষ ডাকলে যে 100 জনও যে যায় না, তার সবচেয়ে বড় প্রমাণ আজকে নির্বাচন কমিশন। এই রিয়েলিটি তারা মানবে কিনা আমি জানি না, কিন্তু আজকে নিশ্চয়ই তাদের মানা একটা আত্মশুদ্ধি, আত্মজিজ্ঞাসার সময় হওয়া উচিত। তো আমি যেটা বলছিলাম যে এই 10 বছর আমি চেয়েছি তারা মাঠে ঘাটে চষে বেড়াক, মাটি মানুষের সাথে তাদের পরিচিতি বাড়াক, একটা অংশ সংসদে থাকুক, আর বিএনপি তাদের কাঙ্ক্ষিত সম্মানজনক প্রতিপক্ষ পাক সংসদে। কেননা এই যে নির্বাচন, যে সংঘাতের নির্বাচন হতে যাচ্ছে, সেটা না হয়ে যদি সমঝোতার নির্বাচন কিংবা পারস্পরিক শ্রদ্ধাবোধের নির্বাচন হতো, তাহলে হয়তো আপাতত জামাতের সাথে যে নির্বাচনটা হতে যাচ্ছে সেটা হবে জান্নাতের টিকিট বনাম চাঁদাবাজের দল, এই ন্যারেটিভের নির্বাচন। এটা আমি চাই নাই। কারণ আপনি একটি রাজনৈতিক দল হিসেবে যখন প্রাপ্তি হিসেবে জান্নাতের টিকিট আপনি বিলি করেন, তার সাথে সচরাচর স্বাভাবিক গণতান্ত্রিক রাজনীতি হয় না। এবং যারা চাঁদাবাজের দল জান্নাতের টিকিট বিক্রি করবে, তারা বলবে বিএনপি চাঁদাবাজের দল। তো আমি বলেছি চাঁদাবাজের দল ভার্সাস জান্নাতের টিকিট বিক্রির দল, এই ন্যারেটিভে না হয়ে মধ্যপান্তার দুটি দল, ছাত্রদের জুলাইয়ের শক্তি, অগ্রশক্তি, জুলাইয়ের সহযোগী শক্তি, গণতন্ত্রের পুনরুদ্ধারের শক্তি বিএনপি, এই দুটি পক্ষের আমি প্রতিদ্বন্দ্বিতা চেয়েছিলাম। কিন্তু মানুষের সব চাওয়া তো পূরণ হয় না আসলে। এনসিপির মধ্যপন্থী উদারপন্থীরা দৃশ্যপট থেকে নিজেদের গুটিয়ে নিয়েছে। এখন এইটা জামাতের বি টিম, একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম। জামাত শিবিরের লোকজন ভাড়ায় খাটে, তাদের প্রোগ্রামে যায়, ভোটের সময় এলে কিন্তু এরা আর ভাড়ায় খাটবে না। ভোটটা দিবে কোথায়? দাঁড়িপাল্লায়, জান্নাতের টিকিট দেখে। ভাড়ায় যে যায় তার অনেকগুলো প্রমাণ আপনারা দেখেছেন। আজকে যায়নি বলে লোকজন হয়নি নির্বাচন কমিশনে। তো এখন এই যে জামায়াত এবং আপ, এদের পোলাপানরা কি করছে? তারা আপাতত ভাড়া খাটছে, তাদের প্রোগ্রামে যাচ্ছে, ভোটের সময় দাঁড়িপাল্লায় ভোট দিবে। কিন্তু এখন জামাত এবং জামাত সমর্থিত লোকজন
তারা ভাবছে যে যতটা পানি ঘোলা করে রাখা যায় তত ভালো। তো বিএনপি ভাবছে রাজনীতি যদি করতেই হয় সরাসরি জামাতের সাথে না গিয়ে কেন জামাতের বি টিমের সাথে খেলতে হবে, তাদেরকে মানে এনসিপির সাথে খেলতে হবে। তো বিএনপিও সম্ভবত জামাতের সাথে একটা সমঝোতায় গিয়েছে যে তারা হবে বিরোধী দল। এখনো হিসাব নিকাশ চূড়ান্ত হয় নাই বলে জামাত এখন এক কথা বলে তখন এক কথা বলে। মোনাফেকের রাজনীতির যেই চরিত্র এটা আমরা জানি। তো সংঘাতের সূচনা ছাত্রদের দলের সাথে সেখান থেকেই, যে ছাত্রদের দল ভাবছে তাহলে জামাতের সাথে যদি যায় তাহলে আমরা কোথায় দৃশ্যপটে, আর এরকম একটা টানাপোড়েন চলছে। টানাপোড়েনের মধ্যেই তাদের মধ্যে অনেক হিসেব নিকেশ চলছে। এখন আমি শেষ করব আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, ব্যক্তিগত চেষ্টা, এগুলো কি ছিল, কি বলেছি আমি। দেখুন, আমি নাম বলছি না কার সাথে কথা বলেছি, কিন্তু আমি যত কথা অনলাইনে বলি, ফেসবুকে, অন্যান্য জায়গায়, অফলাইনে তার চেয়ে বেশি কথা বলি, অফলাইনে তার চেয়ে বেশি মিশি। আমি এনসিপির অনেক ছেলে মেয়েকে বুঝিয়েছি তোমরা 10 বছর পরে ক্ষমতায় যাওয়ার প্রস্তুতি নাও। তা ওরা বলল আমরা যদি এবারই ক্ষমতায় যেতে পারি 10 বছর পর কেন আমরা অপেক্ষা করব। কেননা মাথায় ওদের রাষ্ট্রের ক্ষমতা রাখার, দখলে রাখার কূটবুদ্ধি। এই 1 বছর আগেও সার্জিস, সে 5 আগস্ট 2024 সালে শেখ হাসিনাকে তোষামতি করে আপনার চারিদিকে মোশতাক, খন্দকার মোশতাক, টোশতাক আছে, এগুলো করে বক্তব্য দিয়েছে। আপনারা ভিডিও তা দেখে থাকেন। তো আমি শুধুমাত্র সার্জিসকে নিয়ে একটা আলাদা এপিসোড করব, তার পোল্টিবাজির চরম কালেকশনস গুলো আমার কাছে তৈরি হয়েছে, এগুলো আপনাদের সামনে হাজির করব। এখন এই সার্জিস এবং অন্যান্য আরো অনেকেই আছে, ওদের মাথায় হচ্ছে কি ক্ষমতা ছাড়া তাদের কোনো চাওয়া পাওয়া নেই। এজন্য ওরা সম্ভবত আমার কিংবা আমরা যারা শুভাকাঙ্ক্ষী হিসেবে পরামর্শ দিয়েছি সেই পথে হাঁটেনি, ওরা হেঁটেছে বাংলার এক লেন্দুব দর্জির কথায়। দেখুন, লেন্দুব দর্জি কে ছিল? ভারতের সিকিমের একজন রাজনীতিবিদ ছিল। সিকিমের একটি আলাদা রাজ্য ছিল 1975 সাল পর্যন্ত, রাজা ছিল। তো রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা হলো একজন রাজনীতিবিদকে দিয়ে। তার নাম কি? লেন্দুব দর্জি। লেন্দুব দর্জিকে ভারত বলল যে তোমাকে আমরা সিকিমের প্রধানমন্ত্রী বানাবো, আজীবন ক্ষমতায় রাখবো। পরে লেন্দুবকে দিয়ে সিকিম দখল করে নেয় ভারত। লেন্দুব বিদ্রোহ ঘোষণা করে এবং ভারত রাষ্ট্র দখল হয়ে যায় সিকিমের। দুঃখিত, সিকিম দখল করে ফেলে ভারত রাষ্ট্র। এরপর থেকে লেন্দুবের কি হয়েছিল? লেন্দুব দর্জিকে অবহেলায় মরতে হয়েছে শেষ বয়সে না খেয়ে। তার আর প্রধানমন্ত্রী হওয়ার শখ পূরণ হয়নি। তো যাই, যেটা বলছিলাম যে এই আজীবন ক্ষমতায় রাখবো এই প্রতিশ্রুতি দিয়ে সিকিম দখল করে নিয়েছিল ভারত 1975 সালে। পরে লেন্দুবকে ছুড়ে ফেলে দেয় ভারত, না খেয়ে মরতে হয়েছে অবহেলায়। তো আমি বলছি এই ছাত্ররাও কিভাবে যেন এই এনসিপি বাংলার লেন্দুব দর্জির খপ্পরে পড়েছে। যে রাজনীতি তারা বেছে নিয়েছে সেখানে আলু পোড়া খাবে অন্যরা, যার রাজনৈতিক অবস্থান পাল্টাতে 3 মাস 3 দিন সময় লাগে না। আমি বলছি বাংলার লেন্দুব দর্জির কথা, নাম বললাম না, আপনারা বুঝে নেবেন কে বাংলার লেন্দুব দর্জি, যার রাজনৈতিক অবস্থান 3 মাস 3 দিনও লাগে না উল্টে যেতে। তার রাজনীতি বেছে নিয়েছে এনসিপি বলেই আমার দৃঢ় বিশ্বাস। ওরা রিয়েলিটি মেনে নিল না, ওরা বেছে নিল সংঘাতের পথ। এখন এই আমি শেষ করবো আলোচনাটা। আমার দেশ কি লিখেছে আমি সেটা পড়ি নাই, কিন্তু আমি পড়ছি ভিন্ন লাইন, যে আগামী সম্ভবত 2 থেকে 2.5 অথবা 3 মাসের মধ্যে হাসনাত এই এনসিপি ছেড়ে দিবে, দিয়ে যোগ দিবে আপ বাংলাদেশে। বাংলাদেশের ওই যে সাবেক শিবিরদের একটা সমন্বয়ে যে একটা সংগঠন হয়েছে আপ বাংলাদেশ, যারা জামাত ইসলামেও যেতে চায় না, তারা শিবিরের পুরাতন পরিচয় লুকাতে চায় না। তো ওই শিবিরের আপ বাংলাদেশেই সম্ভবত হাসনাতের জায়গা। সার্জিস রিফাইন্ড আওয়ামী লীগ গঠনে মনোযোগ দিতে পারে, কারণ পোল্ট্রিতে সে পারঙ্গম। হান্নান মাসুদ পদত্যাগ করবে সম্ভবত, এরই মধ্যে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দল। এগুলো সে মেনে নেবে বলে আমার মনে হয় না। 2 দিন পরে কথাবার্তা বলবে, আমি জানি না, কিন্তু আমি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি এরকম। আর বাকি যারা থাকবে তাদের দিয়ে এই প্ল্যাটফর্ম এনসিপি চলবে, এবং সেটা হবে বাংলাদেশের 42 নম্বরতম দল, আলোচিত দল আর থাকবে না। জনসমর্থন যেহেতু নেই, জনসমর্থন হাজির করার সুযোগ আছে বলে মনে হয় না, কেননা ঘন্টা বাজতে হয় বিড়ালের একেবারে প্রথম রাতেই। জুলাইয়ের অব্যাহতি পরপরেই প্রথম বছরে যেহেতু জনসমর্থন তাদের নামছে, দ্বিতীয় বছরে যে বাড়ার কোনো লক্ষণ আমি দেখছি না, যদি না মিরাকল সংগঠিত হয়। তখন কি হবে? এই একা ছেলে মেয়েগুলো 42 নম্বর দল, এরা প্রতি পদে পদে মার খাবে রাস্তায়।
আওয়ামী লীগ এদেরকে রাস্তায় পেলে পিষে মেরে ফেলতে চাইবে, কিন্তু এদেরকে বিএনপি বাঁচাতে আসবে না, ভাব দেখাবে না। কেননা 17 বছরের লড়াই সংগ্রাম, কম মানুষের আত্মত্যাগ তো আর হয় নাই, লক্ষ মানুষের আত্মত্যাগ, হাজার মানুষের আহাজারি, পরিবারের, এই যে জুলাইয়ের অভ্যুত্থানেও কত মানুষ মারা গেছে, তার সিংহভাগ বিএনপি তার রাজনৈতিক কর্মীর। তো তারা গণতন্ত্রের জন্য লড়ছে, ক্ষমতায় যাওয়ার জন্য লড়ছে 17টা বছর। যেই আওয়ামী লীগ পালিয়েছে, এখন যারা নতুন আসছে তারা একটা সুশীল এবং মানুষের মানবিকতার ভেগ ধরে তারা তাদের ক্ষমতায় যাওয়ার পথ রুদ্ধ করছে। কিভাবে রুদ্ধ করছে? ইশরাকের এই যে মেয়র পদে বসার যে বাধা দেওয়াটা, এটা হলো তাদের একটা টেস্ট কেস। আগামীতে মূল নির্বাচনটা তারা এইভাবে আটকায় দিবে যেভাবেই হোক। কেননা আমি আগেই বলেছি, তারা ক্ষমতার রাজনীতিতে অভ্যস্ত। এই ক্ষমতা থেকে কালকে চলে গেলে পরশুদিন তারা ছাগলের 3 নাম্বার বাচ্চা। তারা কেন ক্ষমতা ছাড়বে? সুতরাং তারা ক্ষমতাটা ধরে রাখতে চায়, এবং এটাই লেন্দুব দর্জির রাজনীতি। কারণ লেন্দুব দর্জি বুঝিয়েছে তাদেরকে যে তোমরাই ক্ষমতায় থাকবা, কিন্তু দুদিন পরে বিএনপি ক্ষমতায় গেলে এরা যে রাস্তাঘাটে মার খাবে, আওয়ামী লীগ পিষে মেরে ফেলতে চাইবে, বিএনপি তাদেরকে বাঁচাবে না, সেটির হিসাব তাদের নেই। তো যাই হোক, এই 17 বছর পথ চলায় যারা প্রতিবন্ধকতা তৈরি করে তাদেরকে বন্ধু হিসেবে রাখার কোনো যুক্তি আমরা যারা কথা বলি তারা বিএনপিকে দিতে কুণ্ঠিত বোধ করব। কিন্তু আমি চাই কি জানেন, সত্যি কথা বলতে আমি শেষ টানবো, আমার ভাবনাটা বাস্তবে রূপ না দিক, এটি আমার শঙ্কা, কিন্তু আমি চাই এটার বাস্তবে রূপ না দিক। ওরা 10 বছরের তরিকায় আবার ফিরে আসুক। কি 10 বছরের তরিকা? যে তারা বিএনপির 1-2টা টার্ম যদি ক্ষমতায় থাকেও তারা বিএনপির সাথে মিলেমিশে রাজনীতি করবে, বিরোধী দলে যাবে, মাঠে ময়দানে ঘুরবে, রাজনীতি শিখবে, সংসদে বিএনপির বিরোধিতা করবে। দর্শক শুনছিলেন আমাদের আলোচনাটি এবং বুঝতে পেরেছেন যে আগামী নির্বাচনটি কিভাবে হতে যাচ্ছে এবং আগামী নির্বাচনে কি হবে এবং কে থাকবে বিরোধী পার্টি। তবে আমরা যেটি দেখছি, যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তাদের বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার শেষ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। যেহেতু তারা এই বিচার শেষ হওয়ার সম্ভাবনা নেই, তার মানে তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এটি হলো একটি কথা। তারপরে হলো যে আসলে এই সরকার কি কিছুদিনের মধ্যে, অর্থাৎ যে ডিসেম্বরে অথবা এই 2026 সালের শেষে দিয়ে কি নির্বাচনটি হবে কিনা, যেটি ডক্টর ইউনূস বলেছেন, সেটি আসলে দিবে কিনা, সেটি হলো এখন দেখার বিষয়। তবে আমরা মনে করি হয়তো ডক্টর ইউনূস এত তাড়াতাড়ি নির্বাচন দিবে না, যেহেতু তাদের একটি সমর্থিত দল রয়েছে, ছাত্রদের দল। সেই দলকে এখন কিন্তু তারা গোছানোর জন্য চেষ্টা করছেন, এবং সেই দলটি গোছানোর জন্য যতটুকু সময় লাগে আমার মনে হয় এতটুকু সময় ডক্টর ইউনূস অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার সেই সময়টি কিন্তু নিবে, এবং বিএনপির সাথে কিন্তু তারা পাল্লা দেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ বিএনপিকে টপকিয়ে তারা ক্ষমতায় যাওয়ার এমনটি স্বপ্ন দেখছে। তবে এই স্বপ্ন আসলেও স্বপ্ন থেকে যেতে পারে। তারা কিন্তু হয়তো যে তারা দল গঠন করেছে এবং তারা নির্বাচন করেই যে ক্ষমতায় চলে যাবে, বিষয়টি এরকম নয়। এখনও কিন্তু বাংলাদেশের মানুষের বিএনপির প্রতি একটি সাপোর্ট রয়েছে, ভালোবাসা রয়েছে। সেই বিষয়টি লক্ষ্য করলে দেখা যায় হয়তোবা